দেখা গেল যে ওর মধ্যেও কোনো একটি স্পিরিট অ্যাটাক আছে। ওকে ডিরেক্টলি জিজ্ঞেস করলাম, বলল হ্যাঁ আমি এরকম ফিল করি, ইভেন রাত্রিবেলা আসে আমার সাথে সেক্স করতে। তখন অনেকটা রাত, আমি বাথরুমে যাচ্ছিলাম, হঠাৎ ফিল করলাম আমার কানের পাশে কেউ আমার থেকে একটু লম্বা কোনো একটি মানুষ। খাটে শুলাম, রাত্রিবেলা ফিল করলাম আমার বুকের মধ্যে খুব চাপ, খুব ভয়, মানে একটা ব্যথা, খুবই মানে হেভি প্রেশার। তো দম ফম বন্ধ হয়ে যাচ্ছে, চোখ খুলে দেখলাম আমার সামনে মানে আমার বুকের উপরে একজন বসে রয়েছেন, পা দুটো এদিক দিয়ে, এটি ভদ্র মহিলা বিয়ের সাজে। নমস্কার, অলৌকিকের আরেকটি নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি দেবাঞ্জনা। আজকে আমি নিয়ে এসেছি সায়ন ঘটক স্যারকে, যিনি সেলিব্রিটি লাইফস্টাইল কোচ, এবং তার সাথে সাথে আমাদের আজকে এপিসোডে থাকবে বেশ কিছু তার লাইফের প্যারানর্মাল স্টোরি। তো সঙ্গে থাকো, একদম সময় নষ্ট করবো না, সোজা এপিসোডে যাবো। তো দাদা নমস্কার, কেমন আছেন? থ্যাংক ইউ এখানে আমায় ডাকার জন্য। ওয়েলকাম। ভালো আছি, চলছে। কেমন লাগছে এসে? ভালো লাগছে, খুব ভালো লাগছে, তোমাকে পেয়ে খুব ভালো লাগছে। এই রে তো চ্যানেলের অভিজ্ঞতা কিরকম, মানে কিরকম লাগলো হেকে? খুব ভালো, তোমার প্রচেষ্টা খুব ভালো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, প্রচেষ্টা বলতে সত্যি কথা মানে মানুষকে অ্যাওয়্যার করার খানিকটা প্রচেষ্টা বলতে পারি। এবং কারণ মানুষ অ্যাওয়্যার হচ্ছে। হ্যাঁ, এই মানে অনেকে, হ্যাঁ এটা ঠিক অ্যাওয়্যার হচ্ছেন, কারণ অনেকেই কমিউনিকেট করতে পারছেন ব্যাপারটা, অনেকে সেখানে হ্যাঁ জানতে পারছে, এবং অনেকে যোগাযোগ করছেন যে যারা আমাদের এখানে পডকাস্টে আসেন তাদের থেকে যারা রিকভার অলরেডি হচ্ছেন অনেকেই আছে, বা অনেকে রিলেট করতে পারছেন ঘটনাগুলো, সেভাবে আমাকে লিখেও জানাচ্ছে যে আমারও এই ঘটনা ঘটেছে বা কারোর কিছু ঘটনা। এইটাই, আর কিছু না, মানে এই নিয়ে আমার কাজটা শুরু করেছি। যাই হোক, সেটা নিয়ে কথা বাড়াবো না, একদম দাদার প্যারানর্মাল স্টোরিতে যাব। আমি প্যারানর্মাল স্টোরি বলতে একদম শুরুতে আমি তখন রেকি করি। আচ্ছা, আমি তখন রেকি দিয়ে প্রথম স্পিরিট রিমুভাল যেটা হয়, আচ্ছা, মানে ভূত তাড়ানো, একটা ওঝা মতন ব্যাপার। তো আমি রেকি দিয়ে প্রথম শুরু করি, একজনের একটা প্রবলেম অ্যাড্রেস করি, সে অনেকদিন স্টাক সিচুয়েশনে ছিল, তার কোনো উন্নতি হচ্ছিল না। তো তারপরে সব স্ক্যানিং ট্যানিং করে দেখা গেল তার বাড়িতে স্পিরিট আছে। এবং আমি যখন রেকি দিয়ে কানেক্ট করে মানে তাকে রিমুভ করার চেষ্টা করছিলাম, তো আমি তখন তার অবয়ব দেখতে পাচ্ছিলাম, একটু ছাওয়া মতন, একটু অন্ধকার, কিন্তু অবয়বটা আমি পরিষ্কার বুঝতে পারছিলাম। হলো কি, জাস্ট আমি প্রথম দিন করলাম, করার পরে আমার রেকি শেষ হলো, তখন অনেকটা রাত, আমি বাথরুমে যাচ্ছিলাম, হঠাৎ ফিল করলাম আমার কানের পাশে কেউ আমার থেকে একটু লম্বা কোনো একটি মানুষ। ফার্স্ট এটা আমি ফিল করলাম, গাটা কাঁটা দিয়ে উঠলো, খুব ভয় করলো, একটা ধড়াস করে উঠলো বুক থেকে। আমি বাথরুমে চলে গেলাম ব্যাপারটা ইগনোর করেও, কারণ আমি তখন কি করবো, আমি কাকে ডাকবো অত রাত্রিবেলা। প্যানিক না করে চলে গেলাম বাথরুমের লাইট জ্বালিয়ে, আবার বেরোলাম, এবং লাইটগুলো নিভিয়েই আসতে হবে। লাইটটা তখন চলছিল, কিছু ফিল করিনি। লাইটটা নেভানোর সাথে সাথে আমি আরেকজনকে দেখতে পেলাম, তখন আমার সামনে, মানে সে আমার বাথরুমে না ঢুকে সে ওয়েট করছে আর কি আমার জন্য। এবং আমি বুঝতে পারলাম যে আমি যাকে তাড়ানোর চেষ্টা করছি সে আমার কাছে এসছে। ও এবার এটা দুটো কারণ হতে পারে, একটা হতে পারে আমার সাথে কমিউনিকেট করতে আসছে, বা হতে পারে অন্য কোনো কারণ, আমি যাব না বা কিছু একটা কিছু একটা কারণে এসছে। তো কিছু বলতে চাইছে, হতেই পারে সেটা। আমি দেখলাম যে না, কিছু শোনার মতন অবস্থায় আমি নেই। প্রথম কথা মানে ভয় পেয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো পারপাসফুলি ওনাকে রিমুভ করার চেষ্টা করছি, তো আমাকে তো ওনাকে রিমুভ এনিওয়ে করতেই হবে। তো ওনার সাথে আমি ফালতু নিজেকে জড়িয়ে কি লাভ? আমি জানি না যে ওনার সাথে কথা বলতে চাইলেই উনি বলতেন কিনা। তো আমি অ্যাভয়েড করে চলে গেলাম। এটা হলো, তারপর বেশ কিছুদিন উনি আমাকে নানানভাবে ভয় দেখাতেন। মানে আমার রাত্রিবেলা হঠাৎ ঘুম ভেঙে গেল, মনে হলো কেউ ডাকছে। আচ্ছা, এটা আপনার বাড়িতে? আমার বাড়িতেই। ও একদম আমারই বাড়িতে, আমার বেডরুমে।
ও মাই গড! এবার বেডরুমে আমি আর আপনি যে কেসটা স্টাডি করছেন সেটা নিয়ে? সেটা নিয়ে ওরে বাপরে! সেটা মানে ওই যাকে রিমুভ করার চেষ্টা করছি সেই মানুষটি ওরে এবং যেভাবে আমি মানে রেকি করে মেডিটেশনেই দেখছি সেই মানুষটিকেই সামনে দেখছি। এরকম চলেছিল আমার সাথে প্রায় সপ্তাহখানেক এরকম চলেছিল। অন্ধকার হওয়ার পর ডার্কে আমি যখনই একা তখনই আমি প্রেজেন্স ফিল করতাম। মানে ওর থেকে প্রথম আমার কাছে চলে এলো মনে হলো কোনো প্রবলেম। তারপরে ঠিক হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। ফাইনালি আমি রিমুভ করতে পেরেছি। আচ্ছা, মানে রেইকি দিয়ে মেডিটেশনের মাধ্যমে পুরোটা? মানে ওটা কি প্রসেস শুধুমাত্র মেডিটেশনেই হয় না আরো অনেক কিছু? রেকি বেসিক্যালি মেডিটেশনই এক ধরনের। মানে ওটা হচ্ছে নেচারের শক্তি নিজের মধ্যে নিজেকে মাধ্যম তৈরি করে নিজের মধ্যে দিয়ে পাস করিয়ে হিল করা। হিল করা। আমি আরো মানে গুছিয়ে বলছি, ধরো সাই বাবা, সত্য সাই বাবা বা আমাদের রামকৃষ্ণ এরকম যারা আছেন তারা মানুষকে ছুঁয়ে ঠিক করে দিতে পারতেন। একদম রেকি বিষয়টা সেরকম। এরকম। এটার একটা সায়েন্টিফিক প্রসেস আছে। সেটার মাধ্যমে গেলে যেটা হয় যে মিডিয়াম তৈরি হয়। রেকিতে অ্যাটুনমেন্ট হ্যাঁ, রেইকিতে মানে ধরুন আপনি ফিজিক্যালি তাকে সুস্থ রাখছেন। ফিজিক্যালি শুধু না, তার হেলথ, তার মানে সবকটাই কেরিয়ার, আচ্ছা, তার মানি, তার রিলেশনশিপ সবকটাই আচ্ছা, ঠিকঠাক সবকিছু। সম্ভব। আচ্ছা, আচ্ছা, ঠিক রাখা সম্ভব। সেটা কিভাবে, মানে চাকরাস দিয়ে? চক্রা হিল করে। চক্রা হিল। চক্রা হিল। মানে সেটা আমাদের যে ৭টা চাকরা আছে, ৭টা চাকরার বিভিন্ন কাজ আছে। ফার্স্ট অফ অল চাকরাগুলোর পজিশন হচ্ছে আমাদের নার্ভ এন্ডিং এ। ওই ইরা পিঙ্গলা সুষুম্না যেখানে কাট করছে একদম সেগুলো হচ্ছে একটা চাকরা। চাকরাস। তো এই ৭টা চাকরার ডেফিনিট কাজ আছে এবং তারা ফিজিক্যাল এবং আমাদের ফিজিওলজিক্যাল এবং এনভায়রনমেন্টাল পুরো জিনিসটাকে তারা মানে আমার আমার মন খারাপ মানে আমার সোলার প্লেক্সাস খারাপ থাকলে আমার মন খারাপ থাকবে। সেরকম আমার পেট খারাপও হতে পারে। আচ্ছা, আমার ইনডাইজেশন হতে পারে। কারণ এটাতে ফিজিক্যাল যে অর্গান গুলো আছে সোলার প্লেক্সাস এই জায়গাটায় থাকে মানুষের। এখানে ফিজিক্যাল অর্গান গুলো যতগুলো আছে ততগুলোও খারাপ হতে পারে। সিমিলারলি আমার মানি খারাপ হতে পারে। কারণ সোলার প্লেক্সাস থেকে মানিটাও মানে আমার মানি অ্যাট্রাকশন ক্যাপাসিটি আমার সোলার প্লেক্সাস এর হেলথ এর উপর ডিপেন্ড করে। আ এরকম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ধরুন এই মানে ঘটনাটা থেকেই যখন চাকরাসে আমি ঢুকলাম, তাহলে এটা বলুন যে ধরুন আমরা আমাদের এই চাকরাস অ্যালাইনমেন্ট বা নিজেদেরকে মানে খুব বেশি ডিপ নাকি, মানে স্বাভাবিক বাড়িতেই আমি কিভাবে নিজেকে ঠিকঠাক রাখবো? নিজের ফোকাস বাড়ানোর জন্য মেডিটেশন করা যায়। কোনো একটি প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে আগুনের দিকে একভাবে তাকিয়ে থাকা এবং মাথায় যতগুলো থটস আসবে তখন মনে করা যে এখন চলে যাও, কিছুক্ষণ পরে এসো। এই লড়াইটা কিছুদিন করতে থাকলে ওই ৩ মিনিট আমি কনসেনট্রেট করতে পারবো। এবার ৩ থেকে ওটা ৫ মিনিট যদি রোজ করা যায় খুব ভালো রেজাল্ট হয়। মানে ৫ মিনিট ইজ ইনাফ আরকি। কনসেনট্রেশনে? হুম। হ্যাঁ, বলে তো যে বা এক জায়গায় বসে নিজের নিঃশ্বাসটাকে পুরোটা ফিল করা ঢুকছে এবং বেরোচ্ছে। এবার যোগাসনের ক্ষেত্রে নিঃশ্বাসকে কন্ট্রোল করার একটা ব্যাপার থাকে। ওটা থাকে যারা যোগ সাধনা করেন, একদম পিওরলি যারা যোগা করেন, তাদের নিঃশ্বাসের বেশ কিছু এক্সারসাইজেস থাকে। উম এছাড়া নিঃশ্বাস তুমি যদি গভীর একটা নিঃশ্বাস নিতে পারো এবং গভীরভাবে ছাড়তে পারো, মানে পুরোটা একদম ছেড়ে দিলে আবার পুরোটা মানে নিলে পেট অব্দি গিয়ে আবার পেট থেকে আর বেরোয় আবার বেরোলো। এইটা যদি হয় করতে পারো অন্তত ৩ বার, তাহলে দেখবে অনেকটা রিল্যাক্স লাগছে। তুমি হঠাৎ বাড়িতে ঝগড়া হলো, হতেই পারে কোনো কারণে বা কোনো ফোন এলো উত্তেজিত হয়ে পড়লে, তখন যদি ওটা করো দেখবে অনেকটা কাম লাগে। আচ্ছা। তো নেক্সট কোনো প্যারানরমাল কেসে যাবো আবার। একটি ছেলে আমাদের বাড়িতে এলো এবং আমাদের বাথরুমটা ভীষণভাবে নোংরা করে ফেললো। আচ্ছা। তো একজন বয়স্ক ভদ্রলোক। তো খুব বিব্রত বোধ করলাম ইনিশিয়ালি। তো তাকে যখন জিজ্ঞেস করলাম, সে বলল, "আমি কন্ট্রোল করতে পারি না।" আচ্ছা। তো এত বয়স্ক একটা মানুষ, খুব অনভিপ্রেত ব্যাপারটা। তো ওর ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে, "ডাক্তার কেন দেখাওনি বা কিছু?" তো কথাবার্তার মাধ্যমে যে এলো যেটা ডাক্তার দেখিয়েও সারছে না। আচ্ছা। তো কেন সারছে না? হঠাৎ কিউরিওসিটি। এবার সবকিছুতেই কিউরিয়াস মাইন্ড যেটা হয়। তারপরে টেরো করে দেখা গেল যে ওর মধ্যেও কোনো একটি স্পিরিট অ্যাটাক আছে। ওকে ডিরেক্টলি জিজ্ঞেস করলাম। বলল, "হ্যাঁ, আমি এরকম ফিল করি, ইভেন রাত্রিবেলা আসে আমার সাথে সেক্স করতে। যেই কারণের জন্য ও কখনো একা শোয় না।" এবং অদ্ভুত কিছু জিনিস বলল যে ও কখনো মানে স্নান করে জামা প্যান্ট পরতে পারে না। ওর গায়ে অসম্ভব জ্বালা হয়।
তো জামা প্যান্ট ও পরতে পারে। এবার এই ঘটনাগুলো তো কোনো স্বাভাবিক নয়। স্বাভাবিক নয়। এবার ওই জন্য ভয় চেপে রাত্রিবেলা স্নান করে এবং তারপরে ও তখন না, জামা-কাপড় না পড়তে পারে না। অন্তত ১-১.৫ ঘন্টা ও কিছু না পরে তাকে থাকতে হয়। তার জন্য সমস্ত ঘরের দরজা জানালা বন্ধ করে রাখে। এবং তার বাড়ি নর্থ ক্যালকাটার একদম ঘিঞ্জি এরিয়াতে। ফলে মানে আশপাশের বাড়িগুলো খুব কাছাকাছি। তো ওদের খুবই অসুবিধা। আর হাসব্যান্ডের ওরকম হলে ওয়াইফের একটা কিরকম অদ্ভুত লজ্জার মানে একটা shame সবকিছু মেশানো। কারণ বাচ্চা ছোট। তার সামনে বাবা ওরকম থাকছে। এবার বাড়িতে অত স্পেসও নেই যে রাত্রিবেলা বা কোথায় পাঠাবে বাচ্চাকে। তো এরকম তারপরে ও দিনের বেলা ও আলোর সামনে যেত না ওর ছেলেটি। মানে টিউব লাইটের আলো বা অন্যান্য আলো ঠিক আছে। কিন্তু কখনোই সূর্যের আলো ওর কাছে খুব আনকমফোর্টেবল। অথচ সে খুব বড় চাকরি করে। সে একজন গেজেটেড অফিসার। ও বাবা! সে ট্রাভেল করে যখন মানে পারলেই যতটা রোদ না লাগে এরকম আর মানে তার কোনো এনার্জি নেই। বাইরে তবু ঠিক আছে, ঘরের মধ্যে আসলে তো তার একেবারে সাংঘাতিক অবস্থা। সে পুরো শুয়েই থাকে। তো সেটাকে এবং তার নাকি ওই রাত্রিবেলা কোনো একটি মেয়ে আসে। তার সাথে চেষ্টা করলাম। সেই মেয়েটি আমার আশপাশে অনেকদিন ঘুরলো। এবার পরবর্তীকালে যেটা হলো সেটা হচ্ছে ভয় পাওয়াটা আমার কমে গেল। কারণ এক্সপেরিয়েন্সটা বাড়ছে। আমার কাছে অনেকটা এক্সপেকটেশনস থাকে যে সে আসবে আমার কাছে আমি যখন কানেক্ট করছি। সে আসবে আমাকে নানাভাবে ইদার প্রলুব্ধ করবে অর আমাকে কোনো ক্ষতি করার চেষ্টা করবে। যাতে আমি কাজটা না এগোই, কাজটা স্টপ করে দিই। ১ম ১-২ বার ভয় পেয়েছিলাম। মিথ্যে বলব না। মনে হয়েছিল স্টপ করে দিই। কিন্তু ১ম এই যাদের কথা আমি বলছি তারা সবাই আমার পূর্ব পরিচিত। ও আচ্ছা। কোথাও না কোথাও গিয়ে আমি অনেক বেশি কমিটেড ছিলাম তাদের প্রতি। তো আমার কিছু করার ছিল না। না সেটা ১০০ বার, ১০০ বার। এবং তারপরে ওদের বাড়িতে গাছ হতো না। মানে কোনো গাছ হতো না, কোনো পাখি বসতো না। যাই আনা হতো সেটা মরে যেত। বাড়িতে মাছ, অ্যাকোয়ারিয়ামে মাছ মরে যেত। মানে কোনো লিভিং কিছু থাকতো না। মানে কুকুর বিড়াল আসতো না বাড়িতে। ও তো আস্তে আমি রেকি করলাম। বললাম, "একটা যা গিয়ে মানি প্ল্যান্ট এট লিস্ট লাগা। দেখ কারণ মানি প্ল্যান্ট সহজে মরে না। একটা লাগা।" তো মানি প্ল্যান্টটা সারভাইভ করলো। তারপর ছোট, ছোট গাছ। ওদের বাড়িতে একটু জায়গা ছিল। কি উঠোন ঠিক না, বাট মাটি দেওয়া জায়গা। সেখানে নিজে থেকেই কিছু গাছ গজালো, পাখি আসলো। ঠিক হয়ে গেল। আস্তে, আস্তে চিকিৎসা ঠিক হয়ে গেল। সেটাও রেকি দিয়েই সেটাও রেকি দিয়ে তখন করেছি। পুরোটা করেছিলি। আচ্ছা। মানে এরকম ধরুন এটা তো প্রেত চালান ঘটনা শুনে তো মনে হলো না। তো না, এরকম দুটোর একটাও প্রেত চালান নয়, দুটোর একটাও না। হুম, তো এরকম হঠাৎ কোনো মানুষের কাছে এরকম কোনো স্পিরিট আসে এসব জিনিসে এগুলো হয় সত্যি? তো ভয়ঙ্কর জিনিস। আসে। আসে আমি আমাদের ব্যাঙ্গালোরের একটি ক্লায়েন্ট আছে, যার হাসব্যান্ড খুব উইয়ার্ড বিহেভ করে। আচ্ছা। বিশেষ করে কিছু দিন আছে শনিবারের অমাবস্যা হলে বা এমনি অমাবস্যা হলে তারপরে এরকম উইয়ার্ড বিহেভ করে। আমি রেকি করতে গিয়ে ওকে বলেছিলাম সামথিং ইজ নট রাইট তোমার হাসব্যান্ডের সাথে। তো প্রথমে আমরা বুঝতেও পারিনি। অ্যাড্রেসও করতে পারিনি জিনিসটা। অ্যাড্রেস করতে একটু সময় লেগে গেল। আমরা নানান রকম কাজ করি, ওর কোনো তেমন এফেক্ট করে না। টেম্পোরারি একটু ভালো থাকে তারপরেই আর ও খুব মানে অ্যাবিউসিভ হাসব্যান্ড। আচ্ছা, আচ্ছা। খুব প্রচন্ড ডোমেস্টিক ভায়োলেন্স আচ্ছা, আচ্ছা। তার। তো ১ম কাজ হচ্ছে না। ফাইনালি গিয়ে আমরা রিয়ালাইজ করলাম যে ওর ভেতরে কোনো একটা স্পিরিট অ্যাটাক আছে। তো আছে। এবার সেটা যখন আমরা রিমুভ করার চেষ্টা করছি সেটা ১ম এ রিমুভ করতে পারছি না। তখন গিয়ে রিয়ালাইজ করলাম যে এটা অনেকটা ওই প্রেত চালান করার মতোই। কিন্তু সেক্ষেত্রে আমি অবয়বটা দেখতে পাইনি। মানুষটা কে আমি দেখতে পাই না। যে ভূতটি এসছিলেন, তিনি কে ছিলেন আমি জানি না। কিন্তু কিছু একটা ছিল যেটা তাকে দিয়ে করানো হচ্ছিল। তার ভেতরে না একটা নেগেটিভিটি ঢুকিয়ে দেওয়া দেওয়া হয়েছিল। ফলে সে প্রচন্ড রেগে যাচ্ছে। অকারণ রেগে যাচ্ছে, মারধর করছে ওয়াইফকে। অফিসে খুব বাজে বিহেভ করছে। অফিসের লোক পেছনে বাজে কথা বলে। বাবা! তো নানান রকম মানে মোটামুটি ডোমেস্টিক ভায়োলেন্সটাই সবথেকে বড় ইস্যু ছিল আরকি। মানে মেয়েটা প্রচন্ডভাবে অত্যাচারিত। ছেলেটা ছোট মেয়ে ছিল। সে তারপর স্বামী ছেড়ে কি বেরোতেও পারে না। আচ্ছা মানে তারপর কি এখন ঠিক আছে। ঠিক আছে। এখন ঠিক আছে। তার খুবই নিকট আত্মীয় তারা এটা হচ্ছিল। সেটা পাওয়া গেছে এবং কর্ডটা কাটা গেছে। এটা প্রচন্ড নিকট আরকি। যার জন্য কর্ড কাটাটাও খুব আরকি ডিফিকাল্ট।
মানে এটা কি করে জানলেন যে একদম নিকট আত্মীয় করেছে? ওটা করতে, করতে কিছুটা মনে হলো। তারপর সেটা ট্যারো করে কনফার্ম হলাম এবং তারপর যিনি ভিকটিম তার সাথে জিজ্ঞেস করলাম যে, "আমরা এরকম গেস করছি, তার সাথে তোমার রিলেশনশিপ কেমন?" ইত্যাদি করে বুঝতে পারি। আচ্ছা, আচ্ছা। মানে এটা ট্যারো দিয়ে আপনারা অ্যান্সারটা পেয়েছেন। যে যিনি করছেন তিনিই কি? এখন যেমন কোনো ক্লায়েন্ট আমাদের সামনে আসলেই ট্যারো করে আগে দেখে নেওয়া হয় সব দিকগুলোকে। সব দিকগুলো যাতে ১ম থেকেই প্রটেক্ট করা যায়। প্রটেক্ট করা যায়। একদম। তো ১ম দিকে আমরা জাস্ট লোকের সমস্যা বলেছে, সেই সমস্যা দিয়ে কাজ করতে গেছি। তখন গিয়ে দেখেছি না এটা নয় ওইটা। মানে হ্যাঁ, মানে একরকম সমস্যা বলেছে, এবার আপনি গিয়ে ঢুকে দেখছি রুট কজটা রুট কজটা অন্য জায়গায়। একদমই তাই। একদম তাই। তো আর ভূত প্রেতের সাথে আমার পুরনো সম্পর্ক। শুনি কিরকম? ছোটবেলায়, খুব ছোটবেলায় না, বছর ২০ আগে আমি আর ভাই আমার মাসির বাড়িতে ছিলাম। তো হঠাৎ আমি দেখলাম আমার ভাই দাঁড়িয়ে আছে। তো পিছনে একটা বাল্ব জ্বলছে বাইরেটায়। তো ওর বাড়িটা বেশ বড়। তো বেশ পুকুর-টুকুরওয়ালা বাড়ি। একটু অন্ধকার, অন্ধকার, তার মধ্যে একটা বাল্ব জ্বলছে। বাল্বের ঠিক নিচে একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। পুরো শাড়ি-টাড়ি পরা একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। এবং আমি ভীষণ ভয়। আর ঠিক সামনে ভাই দাঁড়িয়ে আছে। ভাইয়ের উপর তার কোনো শ্যাডো পড়ছে না। আচ্ছা। তো আমি তো প্রচন্ড ভয় পেলাম। এবার আমি ভাইকে ডাকতেও পারছি না। কারণ ভাই তো দেখতে পাচ্ছে না, আমি ফিল করছি। কারণ একদম ভাইয়ের পাশেই জিনিসটা। এবার আমার মাসতুতো ভাই। ও আমার কাছে এলো, তারপরে ঘরের মধ্যে ঢুকলাম এবং তারপরে গিয়ে আরকি ভাইকে বললাম। পরের দিন মিশুর সাথে যখন কথা হলো, মিশু বলল, "ও ওটা তো বাহাদুরের বউ।" মানে দে আর ইউজড টু ইট। এরা অনেককেই দেখা দিয়েছে। বাহাদুরের বউ মানে? মানে অনেকদিন আগে মিশু তখন খুব ছোট। আমার আচ্ছা, মিশু তখন খুব ছোট। বাহাদুর বলে ওদের একটি দারোয়ান ছিল আচ্ছা। বাড়ি। তার ওয়াইফ কোনো এক কারণে সুইসাইড করে পেছন দিকের একটি ঘরে। যে ঘরটার এখন আর অস্তিত্ব নেই, ভেঙে চলে গেছে। মানে নেই আর ঘরটা। কিন্তু ওই স্পিরিটটা রয়ে গেছে। ও। মানে সে ওখান থেকে আর যায়নি। সে ওখানে সে ওখান থেকে আর যায়নি। এবার আমি নিজে তখনো অব্দি অকাল্ট নিয়ে পার্সু করিনি। আর অকাল্ট নিয়ে পার্সু করার পরেও আর ওটা খুব একটা আমাকে বদার করেনি আর। হুম। ঠিক আছে। মানে অনেক আগে থেকেই এনার্জি ট্যাপ করতে পারেন। দ্যাটস হোয়াই লাইক এটা আমার ছোটবেলা থেকেই পারি। আমি ছোটবেলা থেকে ভীষণভাবে কালী ভক্ত। ছোটবেলা মানে একদম যখন আমার কয়েক মাস বয়স, তখন থেকে কালী ভক্ত। হুম। জীবনের ১ম হাঁটতে যখন শিখেছি, তখন হেঁটে, হেঁটে চলে গেছি ইয়েতে কালী মন্দিরে এবং আমি ওইটাই শুধু মনে রাখতে পারতাম রাস্তাটা। এবং আমার বাড়িতে এটা নিয়ে খুব সমস্যা হতো। আমি ছোটবেলায় খেলনা কিনতাম না। খুব একটা ইন্টারেস্ট ছিল না আমার খেলনা কেনা, বন্দুক-টন্দুক ইত্যাদিতে। আমার সবসময় ঠাকুর লাগবে। হয় কালী না হলে কৃষ্ণ। খেলতাম কিন্তু পুজো করতাম। এবং মা খুব রেগে যেত তার জন্য। কারণ খেলতে গেলে ভেঙে যেত, ভেঙে ঠাকুর। হ্যাঁ। তো এই করতে, করতেই বড় হয়েছি। হয়েছে। আচ্ছা, আচ্ছা। আর এই যে এমনি আপনার কাজের ব্যাকগ্রাউন্ড কি? মানে প্রফেশন? আমি বর্তমানে তো একজন হিলার। চেষ্টায় আছে একটা সিনেমা বানানোর। আচ্ছা। যে চেষ্টায় আমি বহুদিনই আছি। এবার যখন আমি চাকরি করতাম তার আগে, আমি চাকরি ছেড়ে যখন ১ম সিনেমা বানাবো স্বপ্ন নিয়ে এলাম, তখন আমাকে ঢুকে যেতে হলো সিরিয়ালের জগতে। আচ্ছা, আচ্ছা। টু সারভাইভ। এবং ওই সুযোগটাও পেলাম তখন। মানে জাস্ট চাকরি ছাড়ার পরেই। তো আমি দীর্ঘদিন এসবিএফ এর সাথে যুক্ত ছিলাম। আচ্ছা। এসবিএফ প্রোডাকশনে কয়েকটা সিরিয়াল লিখেছি। তারপর অন্যান্য প্রোডাকশনে কয়েকটা সিরিয়াল লিখেছি। আল্টিমেটলি সিনেমাটা করা হয়নি। ডকুমেন্টারি ফিল্ম হয়েছে, শর্ট ফিল্ম হয়েছে, ওয়েব সিরিজ লেখা হয়েছে, কিন্তু সিনেমা বানানোটা হয়নি। প্রোডিউসার পাইনি। ইন দি মিনওয়াইল আমার বিয়ে হলো। তার কয়েক মাস বাদে অটোমেটিক্যালি আমি একটা রেকি আরকি একটা অ্যাড দেখলাম, সেখানে জয়েন করলাম। লাইফটা আস্তে, আস্তে চেঞ্জ হয়ে গেল। আরো আমি বলছি, একটু ইলাবোরেটলি বলি। আমি যখন মানে আরো কয়েক বছর আগে তখন আমি চাকরি করি। আমার এক বন্ধু খুব রেকি শিখলো। আচ্ছা, আচ্ছা। তখন আমি কিচ্ছু জানি না। আর সায়েন্সের স্টুডেন্ট, কিচ্ছু মানি না একদম। তো ঠাকুর হতে পারে কিন্তু এরম হতেই পারে না কাউকে হিল করা বা করার। তো বিশ্বাস করলাম না। আর ও যাবতীয় কিছু শিখেছে সারা জীবনে। মানে ও হর্স রাইডিং থেকে রান্না করা অব্দিও শিখেছে। কিন্তু কিছুই করে না। তো এবার রেকি করে পাত্তা দিলাম না বিষয়টা। মানে প্রকারান্ত কাকিমার কিছু বছর পর হঠাৎ করে ক্যান্সার ডিটেক্ট হলো। মানে ওরই মায়ের। যখন ডিটেক্ট হলো তখন কাকিমা হার্ট অ্যাটাকে অলরেডি প্যারালাইসিস। মানে উনি মুভেবল নন। ও আচ্ছা, আচ্ছা। এবার ওই আমাকে বলল, "রেকি দিয়ে ক্যান্সার সারানো যায়?" এবার ওকে তো মানে কাকিমাকে তো কেমোথেরাপি পসিবল না, কি করে নিয়ে যাবে? তো এবং লকডাউন তখন।
সেই মোমেন্টেও আমাকে বলল যে রেকি দিয়ে এরকম সম্ভব, তো রেকির একজন থেরাপিস্ট আমি আনছি, এবং একটা হিউজ অ্যামাউন্ট বলল যে এই টাকাটা নিয়ে উনি আসছেন, এসে আমাকে রেকি করে দিয়ে যাচ্ছে। কিন্তু কাকিমা 1.5 বছরের মধ্যে মারা গেলেন। এবার আমি তো তাকে জিজ্ঞেস করতে পারি না যে তুমি মানে রেকি করে লাভ হলো না কেন বা কিছু, এটা তো জিজ্ঞেস করা যায় না কখনোই। তো সেই আমার মাথায় রেকিটা ঢুকেছিল। যখন অ্যাড দেখলাম ভাবলাম যাই ফ্রি ক্লাসটা করে দেখি। ফ্রি ক্লাসটা জয়েন করলাম এবং সেই ক্লাসে সবাইকে ম্যাম রেকি দিলেন এবং আমি ফিল করলাম এনার্জিটা রয়েছে। ব্যাস জয়েন করে গেলাম এবং তারপরে যে প্র্যাকটিসগুলো করার দরকার সেগুলো সবকটা করলাম, খুব অনেস্টলি করলাম, এবং একটু একটু করে দেখলাম আমার মেন্টাল হেলথ, আমার ফাইন্যান্স, আমার রিলেশনশিপ, সব, আমার শুধু হেলথ না, আমার হেলথ, মায়ের হেলথ, আমার মায়ের বাতের খুব প্রবলেম ছিল, সেটা ঠিক হয়ে গেল। টুকটুক করে আরো আমার শাশুড়ির কিছু প্রবলেম ছিল, তখন ওনার মাথাটা তো একটু ঠান্ডা করতে পেরেছিলাম। এবার এখন আবার অনেক কিছু করি, অনেকগুলো ক্লায়েন্ট হয়ে গেছে, করতে গিয়ে আমার রেকিটা কমে গেছে রেগুলারলি। আর তাহলে এখন কি মানে কিসের ক্লায়েন্ট বা কি করে? আমি এখন পিএলআর করি, আচ্ছা, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি, যে থেরাপিতে মানুষ তার মানে প্রেজেন্ট কন্ডিশনের থেকে অনেকটা বেটার কন্ডিশনে যেতে পারে, যে কোনো যদি কোনো কার্মিক প্যাটার্ন থাকে তার জীবনে সেগুলো ব্রেক করা পসিবল পিএলআর দিয়ে। এছাড়া আমি করি নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম, এনএলপি করি। তো সেটা কি? নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম আমাদের থট প্যাটার্নকে চেঞ্জ করে। আচ্ছা। আমরা যখনই কিছু ম্যানিফেস্টেশন আছে না, একদম ম্যানিফেস্টেশন, আমি জীবনে কিছু একটা চাই, সঠিকভাবে চাইলে সেটা পাওয়া যায়, এটা আমরা জানি, এখন এটাও জানি। একদম এই সঠিকভাবে না চেয়ে উঠতে পারি না আমরা সবসময়। আমি কিন্তু এখন এই বয়সে দাঁড়িয়ে মোটামুটি আমি যদি পিছনের দিকে তাকাই, আমার জীবনের যা চাহিদা মোটামুটি ছিল আমার ফুলফিল হয়েছে। এবার স্বপ্ন পূরণ হয়নি, হয়তো চাইনি সেভাবে, চাহিদাতেই কোনো খামতি থাকবে, কিন্তু মোটামুটি যেগুলো চেয়েছিলাম সেগুলো কিন্তু আমি পেয়েছি। আমাদের জীবন চক্রটা যায় ঘুরে, তারপর আমরা মারা যাই, মারা গিয়ে আবার পুনর্জন্ম হয়। গৌতম বুদ্ধ যেরকম বোধিপ্রাপ্ত যেদিন হয়েছিলেন, ওদিন একসাথে 30টা না কটা, আমি এক্স্যাক্টলি কাউন্টটা মনে নেই, তো উনি মাল্টিপল নিজের পিএলআর করেছিলেন, নিজের পাস্টে গেছিলেন, যে প্রবলেমগুলো ছিল সেগুলোকে রিজলভ করে। এবার তুমি যদি তোমার 4-5টা জন্ম দেখে নাও, তাহলে তুমি বুঝতে পারবে তুমি নিজে কি অন্যায় করেছো। ঠিক। তখন নিজের প্রতি নিজের একটা রিয়েলাইজেশন হয়। একদম। এবং আমরা যেটা পিএলআর থেরাপিস্ট, আমরা এটাই করি, পাস্টে নিয়ে গিয়ে তোমাকে একটা রিয়ালিটি চেক করাই যে দেখো এই কারণে তোমার এটা হচ্ছে। এবার আমি তখন কেটে দিলাম, হয়তো কারণটা সলভ হয়ে গেল, সেটা ঠিক আছে, বাট একটা রিয়েলাইজেশন হয় মানুষের। আমার বাড়িতে একটা খাট ছিল, সেই খাটটা অদ্ভুতভাবে বাবা একদিন কিনে আনলো কোনো একটি অকশন থেকে। আচ্ছা। এবং বাবা যেদিন কিনে আনলো তার ঠিক আগের দিন আমরা মানে ওই বাড়িটার ফার্স্ট ফ্লোরটা আমাদের ছিল, আমি গ্রাউন্ড ফ্লোরটাও ভাড়া নিলাম, কারণ আমি আমার অফিস করব, আচ্ছা, আমার কিছু কাজের জন্য। তো আমি তখন নিচে নামলাম এবং ওই সায়েন্সের স্টুডেন্ট, কিচ্ছু মানি না, ঘরের মধ্যে বেশ কিছু তাগা ঝোলানো ছিল এবং তাতে কয়েকটা মাদুলি, কিছুটাতে একটা পেরেক এরকম লাগানো ছিল ঘরটার ভেতর। তো জাস্ট ভাড়া নিয়েছি, রং করব, তার আগে বাড়িওয়ালা করে দেবে না, বললো তোমরা করে নাও। তো ঢুকে আমি তাগাগুলো ঢালটার পরে ছিঁড়ে দিয়েছি। ছেঁড়ার সময় আমার কিরকম একটা মনে হলো, এটা কিরকম শরীরটা ভারী হলো। ঠিক আছে, ছিঁড়ে দিয়েছি। মানে ওই জায়গাটা ফাঁকাই ছিল? ফাঁকা। তখন আগে কোনো একটি তান্ত্রিক থাকতে। এবার যখন আমি ভাড়াটা নিচ্ছি তখন আমি জানি না, আমি জানতাম ভদ্রলোককে চিনতাম, উনি আমার নিচের ফ্লোরেই থাকতে, তিনি যে তান্ত্রিক সেটা আমি জানতাম। ও আচ্ছা আচ্ছা। তো তিনি বেরোতেন আবার ঢুকতেন, এরকম কোনোদিন কথাও হয়নি। তো আমি ওগুলো ছেঁড়ার পরে গিয়ে আমার শরীরটা একটু ভারী হলো। এবার বাবা পরের দিন খাট আনলো, সেদিন থেকে আমার খুব মন খারাপ হলো, অকারণ একটু মনটা খারাপ। ঠিক আছে, হতেই পারে, আমি তখন লিখছি, হয় অনেক সময় আমাদের লেখালেখির ক্ষেত্রেও অনেক সময় মনটা খারাপ হয়। মন খারাপ চলছে, পরের দিন খাট এলো এবং নতুন খাট এসছে, আমাকে ওই খাটেই শুতে হবে, পালিশ টালিশ করাটা পুরোনো খাটে শুলাম। রাত্রিবেলা ফিল করলাম আমার বুকের মধ্যে খুব চাপ, খুব ভয়, মানে একটা ব্যথা, খুবই মানে হেভি প্রেশার। হেভি প্রেশার। তো
দম ফম বন্ধ হয়ে যাচ্ছে, চোখ খুলে দেখলাম আমার সামনে মানে আমার বুকের উপরে একজন বসে রয়েছেন, পা দুটো এদিক দিয়ে, এটি ভদ্রমহিলা বিয়ের সাজে। এবং ওই প্রেশারটা পুরো লাগছে আমার। এবার কি করবো? মানে দম আটকে থাকলো, কিছুক্ষণ অসহায়ের মতো থাকলাম। তারপর তিনিই ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে পাশে বসলেন, কাঁদলেন। কোনো মানুষ কিন্তু তিনি। মানে তার কোনো শ্যাডো না, কিচ্ছু না, কাঁদছেন। আমিও বসে, বসে ভয়ের চোটে রাম নাম করছি। বেশ কিছুক্ষণ চললো এরকম। তারপর আস্তে, আস্তে উনি ডিসঅ্যাপিয়ার করে গেলেন। আচ্ছা। এরকম করতে, করতে প্রায় ৭-১০ দিন চললো। আমার চোখের তলায় কালি, আমার ঘুম হয় না। এবার মানে এটা তারপরে কন্টিনিউ হচ্ছে? কন্টিনিউ হচ্ছে। মানে দিনের বেলাও হচ্ছে। তোমাকে দেখা দিচ্ছে আমার ঘরটা খুব ছোট, আমার পাশ দিয়ে চলে গেল। এবার হাওয়া মানে একটা মানুষ পাশ দিয়ে গেলে ঠিক যে ফিলিংটা হয়, সেই ফিলিংটা হচ্ছে। দেখতে পাচ্ছি না। এবার আমিই ফিল করতে পারছি। আর কেউ না। মাটাকেও ফিল করতে, এবার আমি তখন বড়। আমার বলাটাও কেমন, আর আমার বাবা মানে একদম বামপন্থী পরিবেশে বড় করার চেষ্টা করেছেন আমাকে। তিনি ভূত, প্রেত, ঠাকুর, দেবতা কিচ্ছু মানেন না। এবার তার কাছে গিয়ে বলাটা খুব ডিফিকাল্ট। কিন্তু আমার বাবা খুব ভীতু। এবার বললে আবার তিনি ভয়ও পেতে পারেন, কিন্তু প্রকাশ করবেন না। তো সেইজন্য বাবাকেও আর বলিনি। তো ৭-১০ দিন গেল এরম। তারপরে আর পারলাম না। তারপরে বাবাকে বললাম, কিন্তু ওই যথারীতি কেউ বিশ্বাস করল না। তারপর বেশ কিছুদিন কাটালাম আমি ওইভাবে। নানান রকম ওই YouTube দেখে, দেখে টোটকা। তখন আমি স্পিরিচুয়ালিটিতে আসিনি। তো নানান রকম টোটকা এতে আমার হেলথ খারাপ হলো। আমার বেশ কিছু কাজ বন্ধ হয়ে গেল। এগুলো চলল। পরে আস্তে, আস্তে যখন ১ম সুযোগ পেলাম, খাটটা ১ম সরালাম। সরালাম মানে বাড়ি থেকে সরাতে পারছিলাম না। সেটা সরানোর জন্য আমাকে রেকি করতে হলো। আচ্ছা, স্পিরিটটা কি তাহলে খাটের সাথে জড়িত ছিল? খাটের সাথে জড়িত ছিল। এবং খাটে যদি কোনো পুরুষ মানুষ শুতো, মানে এটা আমার সাথে হয়েছে, আমার ভাইয়ের সাথে হয়েছে। বাকি কেউ মানে আমার বাবা-টাবা কখনো শোয়নি আচ্ছা। ওটাতে। বাবা একবারই শুয়েছিল, সঙ্গে মা ছিল। এবার ২-৩ জন মিলে শুলে বা মহিলারা শুলে কিচ্ছু ফিল করত না। আচ্ছা। যখনই খাটে কোনো পুরুষ মানুষ শুতো, এবং আমি জানি না আমার বয়সী বা ভাইয়ের বয়সী, আমাদের দুজনের সাথে ঘটেছে এটা। বাকি তেমন কোনো পুরুষ মানুষ ওখানে এসে শোয়নি, দরকার পড়ে না ওই খাটে। ওটা ইনিশিয়ালি আমার ঘরে থাকতো। তারপর ওটাকে দিয়ে দেওয়া হলো, বাড়ি চেঞ্জ করলাম, খাটটা আনতেই হলো। আনতে হলো মানে বাবা আর মা ভায়োলেন্টলি রিঅ্যাক্ট করলেন। বললেন, "না, এই খাটটা নিয়ে যেতেই হবে। এত ভালো খাট, সেগুন কাঠ কি করে ফেলে দেব?" তাই না? তার বদলে তারা একটা সোফা সেট ফেলে দিলেন। মানে খাটটা নিয়ে আসার জন্য একটা আস্ত সোফা সেট তারা দিয়ে দিলেন লোকজনকে। দিয়ে খাটটা নিয়ে এলেন। হলো খাটটা, এটাও কি স্পিরিটের কাজ? আমি জানি না। নিশ্চয়ই তাই হবে। তাই হবে বা হতেই। এবার তারপরে যেটা হলো, মানে ভাগ্যিস আমার বাবা একদিন কাউকে একটা হাঁটতে দেখলেন ঘরের মধ্যে। ১ম বাবা কাউকে দেখলেন যে ওই ছোট ঘর যেখানটা খাটটা রাখা, হ্যাঁ। ওদিকে হেঁটে যাচ্ছে। আর তাও ওটা আমি ইচ্ছা করে করেছিলাম। আমি দেখেছিলাম এটা লক্ষ্য করে। যখনই খাটটা আমি তুলে দিতাম, যখন পাতা থাকতো এবং খাটের মতো যখন পাতা ওছাড়াও করা, আচ্ছা, আচ্ছা। তখন হাঁটাচলা করবে না কেউ। তখন শুলে কেউ একটা আসবে, কাঁদবে, যাচ্ছে-তাই করবে। মানে গলা টিপে ধরবে, শ্বাস বন্ধ করে দেবে, এইসব হবে। দুপুরবেলা শুলে স্বপ্ন দেখবে ভয়ের। এটা বিচ্ছিরি রকমের অবস্থা। ঘাম-টাম দিয়ে শীতকালে উঠতে হবে। আর যদি রাত্রিবেলা হয় তাহলে তো মানে প্যাথেটিক। পুরো মানে সারারাত চোখের সামনে বসে, বসে কাঁদতো। মানে দীর্ঘদিন। এবং তাকে, সে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছিল, তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই পর্যন্ত তারটা আমি জানতে পেরেছি। মানে সে আপনাকে কমিউনিকেট করে পুরো ব্যাপারটা বলেছে? বলেছে এবং বাংলাতেই বলেছে। মাই পড়া অবস্থাতে সে সুইসাইড করে ওই খাটটাতে। তারপরে ওটাকে পালিশ করে অকশনে বিক্রি করে দেয়। এবং আমার বাবা ওটা নিয়ে আসে। খবরদার অকশন থেকে জিনিস কিনবেন না। না, একদম না। অকশন থেকে জিনিস, যেকোনো জিনিসের মধ্যে এনার্জি থাকতে পারে। কারণ ওটা কোনো মানুষেরই জিনিস। কেউ ইউজ করে হ্যাঁ, কিভাবে ওটা ইউজ হয়েছে, কি হয়েছে কেউ কিচ্ছু জানে না। একদমই আর এনার্জি এলিমেন্টের মধ্যে আটকে থাকে। হ্যাঁ। যেরকম আমাদের ক্রিস্টালের মধ্যে আটকে থাকে, আমরা ক্রিস্টাল দিয়ে অ্যাম্প্লিফাই করতে পারি। ঠিক সেরকম ভাবে এনার্জি বাকি জিনিসেও থাকে। পৃথিবীর সব জিনিসের মধ্যে এনার্জি আছে, জীব হোক বা জড়। কিছু না কিছু এনার্জি তো আছে। হয় সেটা স্ট্যাটিক অর সেটা কাইনেটিক। তো এনার্জি তো আছে। তাই জন্য অন্যের এনার্জি মিক্স করার আগে দেখে শুনে মিক্স করাই ভালো। হ্যাঁ, হ্যাঁ, এটা সাবধান থাকা। একদম সাবধান থাকাই ভালো। একদমই ঠিক কথা। তো মানে কারণ আমি এটা শুনেছি ইন্ডিয়ান তো অতদিন ছিল খাটটা, প্রায় ৮-৯ বছর তো ছিল। ৮ বছর তো বটেই। এটা আপনি ফেস করেছেন এতদিন? আমি ফেস করেছি ২-৩ বছর। তারপর থেকে আমি বাড়িতে বলে দিয়েছিলাম, যাই হোক গেস্ট রুমে আমি আর কোনোদিন শোবো না। তারপরেও যদিও শুতে হয়েছে,
গেস্ট আসার কারণে আমার ঘর ছেড়ে ওটার শুতে হয়েছে। শেষের দিকে কি করব আর? বাধ্য। তো এরা ওই থাকতে, থাকতে একটা কোহ্যাবিটেড হয়ে যায় না? ভূতের সাথে থাকতে, থাকতেও মানুষ কোহ্যাবিটেড করে ফেলে নিজেকে। ভয় লাগতো, ১ম দিকে খুবই লাগতো। ভয় লাগার থেকেও বেশি যেটা হতো, শরীর খারাপ হতো, মন খারাপ হতো, ডিপ্রেশন হতো, অনেক আচ্ছা, এই যে খাটটা ভাঁজ করে ফেলতেন তারপর কি হতো? তারপরে যেন একটা হাঁটা চলা করার ফিল পেত। মা পেত, বাবা পেত। আমি তো আগেও পেতাম। আমি তো পরেও পেতাম। কিন্তু খাটটা ভাঁজ করে দিলে মা-বাবা পেত। ও না, এছাড়া উনারা পেতেন না? না, এছাড়া ওনারা পেতেন না। এবং যে ঘরে ঠাকুর আছে সেই ঘরে আমি একবার রেখে দিয়েছিলাম। আমি খাটটাকে ভাঁজ করে আলমারির পেছনে কদিন রেখে দিয়েছিলাম। তো তখন কিন্তু সব ঠিকঠাক ছিল। আবার যেই বার করে ওটা গিয়ে অন্য ঘরে দিয়েছি যে ঘরে ঠাকুর নেই, আবার বাবা-মা দেখতে পেয়েছে। এবারে এই পিরিয়ডটা পুরোটা আমার বাবা-মা ফেস করেছে। তারপরে আমি রেকি করে ওটা আর ওটা না আমার বাবা-মা ওটা বিক্রি করবেই। ওটা অনেক টাকা দিয়ে কেনা হয়েছে, ওটা আমি কাউকে দেব না। উনি ওটা বিক্রি করবেই। আর কে নেবে একটা বড়সড় ওরকমের বিচ্ছিরি রকমের বিচ্ছিরি নয়, মানে একটা অ্যান্টিক খাট। একটা বড় বাড়ি বড় তার বাড়িতে ভালো লাগে। ওরকম খাট, দুদিকটা উঁচু। উঁচু, আচ্ছা, আচ্ছা। সে পালঙ্কের মতো অনেক পালঙ্ক ঠিক না, খাট কিন্তু আরো ওয়েল ডেকোরেটেড ওয়েল ডেকোরেটেড বড় খাট। বড় খাট। এবার সেইটাকে কেউ কিনতেও চাইবে না। আর কাকে বলবো আমি যে আমার বাড়িতে একটা খাট আছে কিনে নিয়ে যাও। তো লাস্টে আমি একজনকে দিয়ে দিলাম ওইটা। আপনি জেদ দিয়েছে। মানে আপনি জেদ করেই দিলেন নাকি? আর রিমুভ করার পর দেখলাম বাড়ির লোক লিনিয়েন্ট হয়ে গেল। ও আচ্ছা, আচ্ছা। রিমুভ করে দিয়েছিলেন। আমি রিমুভ করে দেওয়ার পর না হলে তো তার না, কাছে চলে যাবে। চলে যাবে একদমই তাই। হ্যাঁ, শুনে কি করে স্পিরিট রিমুভ না করলে তো সত্যিই ওটা প্রবলেম। তো রিমুভ করে দিলাম। কি সাংঘাতিক এই লাইফের এই ফেজটা, আমি তো ভাবতেই পারছি। এরকম হয় আমি আরো পেয়েছি। আমার মানে বাড়িওয়ালা মারা গেছিলেন। আমি তখন ভাড়া থাকি ওই বাড়িটাতে। দাদু মারা গেলেন। দরজা খুললাম। আমি আমাদের ফ্লোরে হঠাৎ দেখলাম বাথরুমের সামনে দাদু দাঁড়িয়ে। এবার তখন আমি ভয় পাইনি সামহাউ। মানে দাদুকে দেখে মনে হলো এবার থাকে না ঘুমের ঘোরে ওটা রেজিস্টার করে না যে উনি তো মারা গেছেন। ওই তো রেজিস্টার করেনি তখনো। তো আমি হঠাৎ করে তারপর ভাবলাম দাদু আমার ঘরে কেন? তারপরে হঠাৎ করে একটু বুকটা ধাড়াস করলো। যে দাদু তো নেই, দাদু নেই। দাদু তো নেই। কিন্তু এবার আমি তো রিলেট করি না ওনার সাথে কোনোভাবে। যার জন্য আমি আর মানে ওটা নিয়ে ভাবি। দুবার দেখেছি ঠিক আছে। ওই বাড়িটা যতদিন ছিল ওই বাড়িটা ঘিরে নানান রকম ঘটনা ঘটেছে। তা বাড়িটা চেঞ্জ করলাম আমি। ওটাও আমি জেদ করেই করলাম একটা টাইমে যে সেটা কি মানে ধরুন এই যে বাড়ির থাকাতে এরকম এগুলো কি বাস্তুদোষেই না নানান জিনিসের মানে বাস্তুদোষে একটা বড় ব্যাপার। মানে যদিও আমি বাস্তু কনসালটেন্ট নই, আমি এক্সাক্টলি জানি না যে আচ্ছা, আপনি কি বাস্তু দেখাননি তাহলে বাড়ির? না ওরা তো ভাড়া বাড়ি ভাড়া বাড়ি ছিল, মানে দেখিও আমার কিছু করার নেই। করার নেই। তা দেখাইনি। আর তারপরে আমরা ছেড়ে দেওয়ার পর তো যারা আছেন আরকি তারা তো ঠিকই আছেন। আচ্ছা, আচ্ছা। এবার আমি ওই মাদুরি-টাদুরি ছিঁড়েছিলাম নিচে থেকে। ওটাতে কি হলো কেন? একটা হতে পারে। আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেল। আমার বাবার পার্টনারশিপের একটা বিজনেস ছিল। পার্টনার সমস্তটা ঠকিয়ে নিয়ে নিল। ফলে আমাদের যেটা হলো মেন্টাল হেলথ খুব খারাপ হয়ে গেল। সাংঘাতিক খারাপ হয়ে গেল। ডাক্তার দেখাতে হলো। এখন হলে স্পিরিট রিমুভ করে দিতে পারতাম। তখন তো জানতাম না। তাই জন্য অনেকটা ভোগান্তি হয়েছিল এই পিরিয়ডটাতে। মানসিকভাবে তো অনেকটাই হয়েছিল। ফাইন্যান্সিয়ালি হিউজ লস হয়েছিল এই পিরিয়ডে। আমাকে আমার পার্টনারকে ছেড়ে দিতে হলো। মানে we got separated. তো আমি অনেকগুলো বড় কোম্পানির অডিও ভিজুয়াল দেখতাম আরকি। সেই কোম্পানিগুলো তাদের অ্যাডভার্টাইজমেন্ট বা ইভেন্টস যাই হতো। তো সেই অনেকগুলো ক্লায়েন্টস ছিল তখন আমার কাছে। বেশ নামি দামিরাও ছিল। তো তাদেরকে ছেড়ে দিতে হলো তখন। কারণ কাজটা আমি কন্টিনিউ করতে পারলাম না। পার্টনারের সাথে আমার গন্ডগোল হলো। এবার আমি অ্যাকচুয়ালি কোম্পানিটা ফর্মও করিনি। ওই উদ্যোগ নিয়েছিল, ওরাই উদ্যোগ নিয়েছে। তো যখন ওটা বন্ধ হয়ে গেল তখন করলাম। এবার আমি কসমেটিক্স বানাই নিজের হাতে। ওটা আমার একদম হবি। সেইটা আমি অল্প-স্বল্প বানিয়ে বিক্রি করতে গেলাম। দেখলাম ওটার জন্য যে পুঁজিটা দরকার সেটা আমি তখন জোগাড় করতে পারছি। যদি কোম্পানি খুলতে হয়, পুঁজি দরকার। হ্যাঁ, সেটা আমি তখন বড় স্কেলে করতে গেলে একটা বড় স্কেলের টাকা লাগে। সেটা জোগাড় করতে পারছি না। বাড়িটা ছেড়ে দেওয়ার পর আস্তে অটো জিনিসগুলো চেঞ্জ হলো। তাদের সাথে এবার যে আলোচনাটায় যাব যে এইগুলো থেকেই কি তোমার এই লাইনটায় আসা? এইগুলো থেকে আমার কিউরিওসিটিটা জেনারেট করা। এই যে একটা মানে সবকিছু জানবো। অন্ধকারকে আমার বরাবর খুব ভাল লাগতো। ভয় পেতাম কথা। কিন্তু অন্ধকারকে খুব ভাল লাগতো। কারণ ওটা আমার অজানা। ওখানে আলো পৌঁছালেই আমি জানতে পারবো জিনিসটা।
এইটা আমার মাথার মধ্যে খুব ঘুরতো। তো সেখান থেকে প্রথমে রেকির পরে আস্তে আস্তে আরেকটা হোপোনোপোনো হিলিং মোডালিটি। মানুষকে ডাইরেক্টলি আমি হেল্প করতে পারছি যখন দেখছি তাদের থেকে রেজাল্ট আসছে, কনফিডেন্সটাও বাড়ছে। করতে করতে আস্তে আস্তে পিএলআর করলাম, তারপরে এনএলপি করলাম, করে তারপরে ডিরেক্টলি মানুষের উপর অ্যাপ্লাই করলাম এবং মানুষ তার সত্যিই খুব ফল পায়। আচ্ছা মানে কেউ যদি ঠিকঠাকভাবে আলোর পথে যেতে চায় তার কাছে প্রচুর অপশন আছে। আচ্ছা পিএলআর কি ধরো মানে তোমার সামনে পুরো হিপনোটাইজার মাধ্যমে এটা করতে হয়? আমাকে হিপনোটাইজ করাতে হয় যে থাকে তাকে। তোমার সামনেই এটা হয় একদম আমার সেশন? সামনেই হয়। কতক্ষণ Session লাগে? 40 to 45 মিনিটস একটা সেশন। না আমি তার বেশি করাই না। কারণ হিপনোটিজমে মানে উভয় পক্ষেরই একটা এনার্জি ড্রেইন হয়। হুম কারণ যে যাচ্ছে তার একটা ইমোশনাল টার্ময়েল হয়। এটাতে কি একটাই লাইফ সাইকেল দেখতে পারবে না আরো? না একটা সেশনে তুমি একটাই কোনো একটা জায়গায় যেতে পারবে একটা না। জায়গায় যেতে পারবে। কারণ এটা তোমারই সাবকনশিয়াস মাইন্ড। আমরা জন্ম থেকে এই আজকের দিন অবধি যা কিছু আমাদের সামনে ঘটেছে সবকিছু আমার মেমোরিতে, তোমার মেমোরিতে, আমাদের সবার মেমোরিতে স্টোর আছে। জন্ম মানে এই জন্ম না। জন্ম মানে একদম ইনিশিয়েশন। সবটা আমার সাবকনশিয়াস মেমোরিতে জমা আছে। আর এই কেবলমাত্র 7 to 9% হচ্ছে একটা মানুষের কনশিয়াস ব্রেইন। আচ্ছা বাকি পুরোটাই কিন্তু সাবকনশিয়াস। মানে সাবকনশিয়াস একটা হিউজ। তো তার মধ্যে ওই ডেটাটা পুরোটা থাকে। এবং হয় না একজনের দেখবে বিয়ে হচ্ছে না। নানান রকম চেষ্টা করা হচ্ছে, সম্বন্ধ দেখা হচ্ছে, কিছুতেই বিয়ে হচ্ছে না। বয়স হয়ে যাচ্ছে, কিছুতেই হ্যাঁ অনেকেরই হয়। তো বাধা পড়ছে। এরকম আমি কাজ করতে গিয়ে দেখেছি যে মানুষ আগের জন্মে ভেবে রেখেছে যে আমি অমুককে বিয়ে করব। তাকে এই জন্মে তো পাইনি। সে তো এই জন্মে কাছে নেই। তাই তার অন্য জায়গায় বিয়েটা হচ্ছে না। তো এই মানে এইটা সেই আগের জন্মের ম্যানিফেস্টেশনটাও এবার চলছে। যদি তোমাকে ভালোবেসে তোমার হাজবেন্ড কখনো বলে আমি জন্মান্তর মানে তোমার মতন স্ত্রী পাই, হাজবেন্ড তোমাকে বলে না। হ্যাঁ রাইট, হাজবেন্ড বলে না এটা। তো যদি বলে আর কি, মনে করবেন এটা ভাগ্যবান, মনে করবে এখানে সর্বনাশটা হলো আমার সামনের জন্মে। যাক আপনি আবার করে দিন। তাহলে একদিকে ভালো যা বাঁচবো যা করবো এই জন্মে জন্মে করবো। একদম প্রেজেন্টে থাকার চেষ্টা করতে হবে সবাই। মানে এটার জন্য পরের জন্মে কারোর বিয়ে নাও হতে পারে। নাও হতে পারে, একদম নাই হতে পারে। মানে একদম আবার হতেও পারে কারণ তাকে পেয়ে গেল ছপ করে। আচ্ছা আমি এরকম একজনকে কাজ করেছিলাম যার খুব মানে লাইফে খুব সাফারিং। যে শ্বশুরবাড়িতে মানে মেয়ে চাকরি করে, অফিসে গন্ডগোল, বাড়িতেও গন্ডগোল। হাজবেন্ডের সাথে ভালো সম্পর্ক কিন্তু ইনলজদের সাথে খুব খারাপ সম্ভব। প্লাস ওর ওপর ওর একটা ভাইয়ের লাইবিলিটি আছে, মানে যেটা রেসপন্সিবিলিটি বিকাম লাইবিলিটি কারণ ও চাকরি করে। তো মেয়েটির খুব সাফারিং, ইনলজদের সাথেও সম্পর্ক খারাপ এবং ও না সবকিছুটা ঠিক করতে চায়। তো আপ্রাণ চেষ্টা করে পুরোটা ম্যাচ আপ করার, হয় না। এবং ওর বাড়িও কলকাতা থেকে বহু দূরে কিন্তু ওর অফিসটা ডালহাউসিতে। মানে ওকে অনেকটা ট্রাভেল করতে হয়। মানে সবকিছুতেই ওর জীবনে না অনেকটা বেশি হ্যাঁ অনেকটা বেশি স্ট্রাগল। এবং ও অনেকের জন্য অনেক কাজ করে এবং ছোটবেলা থেকে, কারণ ও পাকে চক্রে আমি চিনি না, আমার ওয়াইফের বন্ধু। তো ওর ছোটবেলা থেকেই খুব স্ট্রাগল। ওর মা খুব একটা রেসপন্সিবিলিটি নেয়নি বলে ওকে অনেকটা রেসপন্সিবিলিটি নিতে হতো ওর ভাইয়ের। তারপরে ও যখন বিয়ে হলো তখনও হাজবেন্ড এতে সে না থাকলেও ওকে রেসপন্সিবিলিটি নিতে হয় ওর ইনলজে। মা মারা গেছেন, মানে হাজবেন্ডের সাথে চলে যেতে পারিনি। না না ওকে ইনলজের দায়িত্ব থাকতে হচ্ছে এবং ইনলজও ওর সাথে খুব একটা খারাপ ব্যবহার করছে। কি যে এরম চলছে। তখন আমি রেকি দিয়ে কার্মিক হিলিং করতাম। তো আমি মাল্টিপল মোডালিটিতে কার্মিক ঠিক করি। এবার কারোর যদি প্রলং কিছু প্রবলেম হয় তাহলে সেটা কার্মিক ধরে না যেতে পারে, যদি ব্ল্যাক ম্যাজিক না। তো আমি ওর কার্মিক হিল করতে গিয়ে দেখলাম যে ও আগের জন্মে লিটারালি মার্ডার করেছে। ওকে যে সব থেকে বেশি ট্রাস্ট করেছিল জীবনে, ও তার মার্ডার করেছে, ও মাই গড মেরে ফেলেছে মানুষটাকে শুধু সম্পত্তির লোভে। এবং ওকে সাথ দিয়েছে ওর প্রেজেন্টের বর। উফ, এবার কার্মা তো ভুগবেই। তারপর কার্মিক হিলিং হয়েছে, এখন বেটার আছে।
হ্যাঁ, ওই জায়গাটা কট কাটিং হোক কি হিলিং হোক ওই জায়গাটা তো করে দেওয়া ঠিক হয়েছে। ঠিক করে দেওয়া হলে তারপর আস্তে আস্তে এবং ও না ছোটবেলা থেকে একটা স্বপ্ন পেত। ও এটা আমাকে পরে বলেছে। ও স্বপ্ন পেত, ব্লাডের স্বপ্ন পেত। অনেক ব্লাড দেখতো স্বপ্নে। আচ্ছা এবার এরকম আমি আরো একটা ক্লায়েন্টকে করতে গিয়ে দেখেছি যে সে তাকে এটা পিএলআর করছিলাম। সে পাস্টে গেছে গিয়ে সে দেখেছে সে পুরো রক্তমাখা। কিন্তু সে কাউকে মেরেছে। আচ্ছা এবার তাকে মেরেছে সে ধরতে সে ৩-৪ বার গেছে। মানে তারটা চলছে এখন সেশন। আচ্ছা আচ্ছা তো এটা খুব রিসেন্ট। তো এখনো আমরা জানতে পারিনি ও এক্সাক্টলি কাকে মেরেছে। কারণ একজনকে মেরেছে সেটাও দেখতে পাচ্ছে কিন্তু চিনতে পারছে না কে। এবার চিনে না আসলে আমি তো পিএলআর এ যাই না। জানি না ও যাচ্ছে তো হ্যাঁ ন্যাচারালি ও কি আর তো মানে ওর পরিচিত কেউ আপনিও তো চিনবেন না না তো একদমই চিনব না। ক্লায়েন্টের তো পরিচিত কাউকে আপনি চিনবেন চিনব না। কিন্তু ও চিনবে কারণ আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আমরা যখন ট্রাভেল করি আমাদের সব ডেটা থাকে। হুম সবটা থাকে। সবটাই থাকে একদম শুরু থেকে। এবং এই যে আমাদের সাফারিং, এই জন্মে আমাদের যা সাফারিং এর জন্য আমরা দায়ী। হয় আমরা কর্ম করেছি না হলে আমরা ম্যানিফেস্ট করেছি। একদম হে ভগবান আমার তো পয়সা আসেই না, আমার তো পয়সা আসেই না। ইট মিনস আমার পয়সা আসবে না। কারণ আমি তো বলছি আমার না। মানে তুমি ইউনিভার্সকে না দিলে মানে নেগেটিভ দিলে ভগবান হোক, ইউনিভার্স হোক, ডেমন হোক, যেই হোক যেই হোক তাকে আমাকে প্রেজেন্টে বলতে হবে। এবং যখন বলতে হবে তখন আমাকে পজিটিভ ভাইব্রেশনে থাকতে হবে। একদম মানে আমার মনে নেগেটিভ অথচ কথা কথা পজিটিভ পজিটিভ কোনোদিন কাজ হবে না আর ভগবান তুমি এটা করে দাও, করে দেবে না ভগবান। ভগবান কারোর কাজ করার জন্য নেই। নেই উনি ব্লেসিং এর জন্য আছেন, উনি সাপোর্ট করার জন্য মানে আমার আশীর্বাদ রইল রইলো। তুমি এগো এগো ডেফিনেটলি তোর পেছনে ভগবান আমি হেল্প করবো হ্যাঁ ডেফিনেটলি। বা ওই মানে এই মনের মধ্যে যে আমাদের ইচ্ছা শক্তি বা পজিটিভিটি সেটাই উনারা তুমি ঠাকুরকে ভালো করে ডাকতে পারলে দেখবে মনে একটা আনন্দ আনন্দ আসে একটা কনফিডেন্স আসে যে ওই কাজটা আমার হবে। হবে একদমই তাই ওইটা ওই পজিটিভিটিটা, ওটা ওই ব্লেসিংটা। একদম ঠিক রিসেন্টলি এটাও আমার কারেন্ট মানে আমার সাথে চলছে। এখনো তার কাজ। তো সেই মেয়েটি একজন পেইন্টার। তো সেই মেয়েটি যখন প্রথম আমার কাছে আসেনি। প্রথম ওর কথা হয়েছিল আমার ওয়াইফের সাথে। তো আমি খুব একটা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ওর জানতাম না। তো আমি যখন ফার্স্ট সেশনে বসলাম, ওরিয়েন্টেশনে বসলাম, আমার খুব আনইউজুয়াল লাগলো ওর এনার্জিটা। তো যদিও অনলাইন তাও আমার মনে হলো ওর এনার্জিতে কিছু গন্ডগোল আছে। আমি জিজ্ঞেস করলাম যে, "তোমার কি আশপাশে এরকম কেউ আছে যে তোমাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে বা প্র্যাকটিস করে?" তো ও বলল, "আমার কাকিমা এরকম কিছু জিনিস করেন এবং যে ভিজুয়ালস ও ছোটবেলায় দেখে খুব ভয় পেয়ে গিয়ে শরীর খারাপ হতে শুরু হয়েছে। আচ্ছা এবং ওর খুব অল্প বয়স কিন্তু ওর সুগার আছে, ওর হাইপার টেনশন মানে এগুলো রোগ আছে ওর প্রপার। এছাড়া ওর মানে ফাইন্যান্স খুব খারাপ, বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে। খুব দুঃখে আছে মেয়েটি। আঁকতেও পারছে না এখন সামহাউ। তো খুবই বাজে সিচুয়েশন। তো ওর কাকিমার কথাটা জিজ্ঞেস করলাম। তারপরে ওকে আমি পিএলআর সেশন করালাম। এবার ও মোটামুটি যা আমাকে বলল, আফটার দ্য সেশন ও আমাকে যা বলল, তাতে ও একটা রিইনকার্নেশন এর গল্প বলল। আচ্ছা ওর পিসি আগে যিনি ছিলেন, উনি মারা যাবার পর ও হয়েছে। এটা ওদের বাড়িতে সবাই বলে। আচ্ছা ঠিক আছে? এবং ও যখন পাস্টে ট্রাভেল করছে, ও কিন্তু যা করছে ওই বাড়ি ওরিয়েন্টেড করছে। আচ্ছা ঠিক আছে? তার মানে এটা ধরে নেওয়া যায় যে পাস্ট লাইফটা ওর ওই বাড়িতেই ছিল আচ্ছা তার মানে এটা হতেই পারে যে ওর পিসি যদিও আমি ওকে বলিনি, ওই পডকাস্টটা দেখলে এই ব্যাপারটা কনক্লুড করতে পারবে। আমি ওকে এখনো অবধি বলিনি। তো হতেই পারে যে ওর পিসি পরের জন্মে ওটা এসছে। মানে তার ওই বাড়িটার সাথে স্টিক করে থাকার তীব্রতাটা এত বেশি যে উনি আবার রিইনকার্নেট করে মানে উনি মারা গেছেন উনি আবার রিইনকার্নেট করে আবার চলে এসেছেন মানে অ্যাকচুয়ালি আমরা কার গর্ভে জন্মাবো বা আমার জীবনটা কেমন হবে এটা কিন্তু ভগবান ঠিক করে দেয়। ডেস্টিনি মানে আমাদেরই ডেস্টিনি এটা এটা আমরা ঠিক করি আমরা এই জন্মে ঠিক করি যে আমরা সামনের জন্মে কি করব। সেটা কনসিয়াস বা আনকনসিয়াস কনসিয়াসলি করি আমরা যা চাই কনসিয়াসলি চাই। আর চাইটা ওটাই যেন জন্ম এইটা পাই, আমি যেন সামনের জন্মে বড়লোক হই। এই যে আমি বড়লোক হলাম
বড়লোক কিভাবে হব সেটা কিন্তু বলি না, ওর সৎ পথে থাকি এটা চাই না। এটা যদি চাইতাম লাইফটা বেটার এমনি হতো। দেখুন লাইফে আপস অ্যান্ড ডাউনস আসে, তো মানুষকে যদি বেটার হতে হয়, আমি লাইফস্টাইল কোচ, মানুষের লাইফস্টাইল মডিফাই করি যাতে তুমি তোমার সাকসেসে, তোমার গোলের দিকে যেতে পারো। একটা পারপাস লাইফের আর একটা গোল, এই দুটো থাকাটা খুব দরকার। আমি অ্যাকচুয়ালি মানে মানুষ টু মানুষ ভ্যারি করে, আমি মাল্টিপল মোডালিটিস একটা ডিজাইন, ও আচ্ছা, মানে কার কোনটা প্রয়োজন, কার কোনটা বা কতগুলো কিভাবে দেব। আচ্ছা তাই দুটো পিএলআর, 3টে এনএলপি এরকম থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো হোপোনোপোনো, মানে যার যেটা যখন। আচ্ছা এই হোপোনোপোটা কি ব্যাপার? হোপোনোপোনোটা একটা মেডিটেশন। আচ্ছা হোপোনোপোনোটা একটা মেডিটেশন যার মাধ্যমে সেলফ হিলিং করা যায়। সেলফ হিলিং এর একটা এমন পর্যায়ে এটা এতটাই ক্লেন্স করে ভেতরটা, যেখান থেকে তোমার মানি, রিলেশনশিপ ইত্যাদিগুলোকেও হিল করা যায়। রিলেশনশিপে এটা অ্যামেজিংলি ওয়ার্ক করে, সেলফ হিলিং এ অ্যামেজিংলি ওয়ার্ক করে হোপোনোপোনো। মানে আমরা ছোট থেকে তো নানান রকম ইমোশনাল কারণে, মানে নানান রকম ঘটনা ঘটে, তার জন্য নানান রকম ব্লকেজ তৈরি হয় আমাদের মাইন্ডে, মনের ভেতর। অনেক মানুষ আছে যাদের থেকে খারাপ কথা শুনি, সেগুলোর উত্তর দিতে পারি না, ব্লকেজ গুলো থেকে যায় আমাদের। এগুলোই থাকতে 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 না ক্রমশ বোঝা হয়ে যায় আমাদের জীবন। এগুলো যদি ঝেড়ে ফেলা যায়, এগুলো যদি ক্লিনজ করে দেওয়া যায়, তাহলে আবার ঝেড়ে অনেক ফ্রেশ ফ্রেশ মাইন্ড। আর যখন মাইন্ডটা অ্যালাইন থাকে, ফ্রেশ থাকে, তখন তোমার ভাবনাটা খুব মানে ঠিকঠাক আসবে, তুমি আরো এগোতে পারবে জীবনে, ওটা অনেকটা হেল্প করবে। একদম ঠিক। দুর্দান্ত একটা সেশন হলো, এবং দাদাকে আমরা আরেকবার চাইবো অন্য কোনো সেশন, আরো কিছু কেস স্টাডি এসব নিয়ে। তো আজকের জন্য এটুকুই। নমস্কার। এবং আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমাদের এপিসোড আপনাদের কেমন লাগছে। আজকে